ছোটবেলায় বাবা মার ডিভোর্স হয়েছে, বাধ্য হয়ে দাদির কাছে মানুষ হয়েছেন। প্রতিবেশীদের মুখে নানান আজেবাজে কথা শুনেছেন। যাকে অসম্ভব ভালোবাসতেন তার কাছ থেকে ধোঁকা উপহার পেয়েছেন। পুরো জীবন নিঃসঙ্গ এবং একাকিত্বে কাটিয়েছেন। কি মনে হয় এমন একজন মানুষ তার জীবনে ঠিক কতটা উন্নতি করতে পারে? উন্নতি তো ছাড়ুন, সাধারণ মানুষ হলে জীবনে বেঁচে থাকার আশাটাও হারিয়ে ফেলতেন। কিন্তু রাস্তায় কাটা দেখে হাঁটা থামিয়ে দেওয়ার মানুষ আমাদের রতন টাটা নয়। এত কিছুর পরেও তিনি তার জীবনকে এমনভাবে সাজিয়েছেন যা শুনলে আপনার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে যাবে। রতন টাটা যখন 1991-এ টাটা গ্রুপের দায়িত্ব নেন তখন কোম্পানির সেল ছিল মাত্র 14,000 কোটি, আর তিনি যখন রিটায়ার করেন 2012-এ তখন কোম্পানির সেল রেখে যান 5,25,000 কোটি। যখন তিনি দায়িত্ব নেন তখন টাটা গ্রুপের মার্কেট ক্যাপ ছিল 30,000 কোটি, আর আজ টাটা গ্রুপের মার্কেট ক্যাপ সবার ওপরে 25 লাখ কোটি। তিনি শুধু ইন্ডিয়াতে নয়, পুরো পৃথিবীতেই টাটা গ্রুপকে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যে আজ টাটার 67% রেভিনিউ বাইরের দেশগুলো থেকে আসে। যে ব্রিটিশরা একসময় পুরো ভারতবর্ষ শাসন করেছিল, আজ রতন টাটার কারণে আমরা সেখানে শাসন করছি। কারণ ব্রিটেনের সব থেকে বেশি জব প্রোভাইড করে টাটা গ্রুপ। কেবল ভারতেই টাটা গ্রুপের এমপ্লয়ি সংখ্যা 9,35,000, যা আম্বানি, আদানি, আদিত্যা, এসআইবি, এইচডিএফসি এর মতো টপ 5টি কোম্পানির এমপ্লয়িকে একসাথে যোগ করেও টাটার কাছাকাছিই পৌঁছায় না। তাহলে প্রশ্ন হলো, এত কিছুর পরেও ইন্ডিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে রতন টাটার নাম নেই কেন? কারণ রতন টাটা তার কোম্পানির পুরো রেভিনিউয়ের 66 থেকে 80% দান করে থাকেন এবং মাত্র 0.83% রেভিনিউ নিজের জন্য রাখেন। গত 100 বছরে যে পরিমাণ সম্পত্তি টাটা ফ্যামিলি অসহায়দের দান করেছে তা যদি না করতেন তবে আদানি আম্বানিকে তো ছাড়ুন, ইলন মাস্ককেও রতন টাটার সামনে বাচ্চা বলে মনে হতো। তো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি ভারতবর্ষের সবথেকে মহান ব্যক্তিত্ব রতন টাটার বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে এবং তার পার্সোনাল জীবনে ঘটা অবিশ্বাস্য কিছু ঘটনা সম্পর্কে, যার একটিতে লুকিয়ে রয়েছে তার আজীবন বিয়ে না করার কারণ। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। রতন টাটার জন্ম 28 ডিসেম্বর 1937-এ হয়েছিল। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জমশেদজি টাটার দত্তক নাতি নেভাল টাটার ছেলে ছিলেন তিনি। যখন তার বয়স মাত্র 10 বছর তখন তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা পুনরায় অন্য আরেকজনকে বিয়ে করেন, যার জন্য রতন টাটাকে বাধ্য হয়ে তার দাদি নেভাজিবাড়ি টাটার কাছেই মানুষ হতে হয়েছিল। ছোটবেলাটা তিনি মুম্বাইয়ের টাটা প্যালেসেই কাটিয়েছেন, যেখানে তাদের দামি দামি অনেকগুলো লাক্সারিয়াস কার ছিল। দাদির আদেশে এক একদিন এক এক কার তাকে স্কুলে রেখে আসতো। একদিন রতন টাটা তার দাদিকে বলেন, দাদি, আমি এই গাড়িগুলো নিয়ে আর স্কুলে যেতে চাই না, আমি পায়ে হেঁটে যেতে চাই কিংবা সবার মতো সাধারণ গাড়ি করে যেতে চাই। দাদি কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না এই গাড়িগুলোর জন্য সবাই আমাকে নোটিস করুক এবং আমাকে তাদের থেকে উপরের স্তরের ভাবুক। এরপর 1955-এ তিনি আমেরিকা যান, কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারের উপর ইঞ্জিনিয়ারিং করার জন্য। সেখানে তার সাথে একটি আমেরিকান মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কেননা বয়সটাই যে এমন ছিল। দুজন দুজনকে অসম্ভব ভালোবাসতে শুরু করেন। রতন টাটা ঠিক করেন ভালোবাসার মানুষকে বিয়ে করে আমেরিকাতেই সেটেল হয়ে যাবেন। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু নিয়তির ইচ্ছা ছিল অন্য কিছু। হঠাৎ তার দাদি ফোন করেন এবং বলেন, আমি অনেক অসুস্থ, তুমি ইন্ডিয়া চলে আসো, আমি তোমায় শেষবারের মতো দেখতে চাই। সেই দাদি যার হাত ধরে তিনি ছোট থেকে বড় হয়েছেন। রতন টাটা আর দেরি না করে দ্রুত রেডি হয়ে যান এবং মেয়েটিকে বলেন, চলো আমার সাথে ইন্ডিয়া যাবে, সেখানেই আমরা বিয়ে করে নেব এবং দাদির সাথেও তার নাথ বউয়ের দেখা করিয়ে দেব। কিন্তু মেয়েটি যেতে পারেনি, কারণ তার বাবা মা তাকে আটকে দেয়। সে সময় অর্থাৎ 1962-তে ইন্দ্র চায়নার ওয়ার চলছিল, তাই মেয়েটির বাবা মা বলেন, এই সময় তোমার ইন্ডিয়া যাওয়া ঠিক হবে না। মেয়েটি রতন টাটাকে বলে, তুমি যাও, আমি 2-1 দিনের মাঝেই আসছি। তাই রতন টাটা একাই ইন্ডিয়া চলে যান আর ভাবতে থাকেন মেয়েটি আজ আসবে, কাল আসবে কিংবা পরশু আসবে, তার অপেক্ষা যেন আর ফুরোয় না। অন্যদিকে মেয়েটির বাবা মা তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেয়। রতন টাটা যখন এ বিষয়টি জানতে পারেন তখন তিনি প্রচণ্ডভাবে মানসিক আঘাত পান, কারণ তিনি মেয়েটিকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন। রতন টাটা একবার তার ইন্টারভিউয়ে বলেন, আমি যা বলি তা পূরণ করি, আমার মুখ থেকে এমন কোনো শব্দ কখনো বের হয়নি যা আমি পূরণ করিনি। I tend to not say things loosely. I
try to live up to whatever I've said, the commitments I've made. যেহেতু তিনি মেয়েটিকে কথা দিয়েছিলেন, তাই তিনি বাকি জীবন আর কখনো বিয়েই করেননি। রতন টাটা বলেন, এরপরেও আমার জীবনে 4 বার প্রেম এসেছিল, কিন্তু আমি এই কারণেই সেগুলো এড়িয়ে গিয়েছি। মেয়েটি প্রতারণা করা সত্ত্বেও রতন টাটা দেখিয়ে দিয়েছেন লয়ালিটির সর্বোচ্চ সীমাটা কি। তো ভাইজান, রতন টাটার জীবনী পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি তিনি সেই বিরলতম মানুষদের একজন যাদের এই পৃথিবী যতই আঘাত করুক না কেন, তারা কখনোই প্রতিঘাতের চিন্তা করে না কিংবা নিজের আত্মসত্তাকে বিসর্জন দিয়ে ভিলেন হয়ে যায় না। যাই হোক, রতন টাটার পূর্বে টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন জিআরডি টাটা। তিনি বলেন, আমি রতনকে ছোটবেলা থেকেই দেখে আসছি, ও আমার থেকেও অনেক ভালো লিডার, অনেক ভালো ম্যানেজার। এমনটা বলে হঠাৎ 25 মার্চ 1991-এ তিনি ওপেন অ্যানাউন্সমেন্ট করেন রতন টাটাই হচ্ছেন টাটা গ্রুপের পরবর্তী চেয়ারম্যান। তো ভাইজান, আপনাদের আবারও মনে করিয়ে দেই, রতন টাটা টাটা ফ্যামিলির সাথে সরাসরি রক্তের বন্ধনে আবদ্ধ নন। তার বাবাকে টাটা ফ্যামিলিতে দত্তক নেওয়া হয়েছিল। তো একবার ভেবে দেখুন, জিআরডি টাটার মন কত বড় যে এরপরেও তিনি রতন টাটাকে চেয়ারম্যান ঘোষণা করেছেন কেবল এই জন্য যে বান্দা ট্যালেন্টেড। রতন টাটা ক্ষমতা হাতে পাওয়ার পর দেখেন কোম্পানি ভেতর এবং বাইরে উভয় দিক থেকেই বেশ আশঙ্কাজনক জায়গাতে রয়েছে। এরপর তিনি জরুরি ভিত্তিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন, যেগুলো যদি তিনি না আনতেন তাহলে হয়তো টাটা গ্রুপ আজ বিশ্বব্যাপী সুপরিচিত হতো না। প্রথম বিজনেস স্ট্র্যাটেজি, তিনি দেখেন টাটা গ্রুপের বোর্ড অফ মেম্বাররা ওই সময় প্রায় সবাই বৃদ্ধ এবং বয়স্ক। কেউ লাঠি ভর করে আসতো, কেউ হুইল চেয়ারে আসতো, কেউ কানে কম শুনত, কেউ চোখে কম দেখত, আর কেউ কেউ তো মিটিংয়ের মাঝেই ঘুমিয়ে পড়ত। এখন ইয়াং রতন টাটা যখনই কোম্পানির ভীষণ এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে এক্সাইটেড হয়ে কথা বলতেন, তখন সে বোর্ড অফ মেম্বারগুলোর দিকে তাকিয়ে হতাশ হতেন। তারা বলতো, আহা, এত কিছু করার দরকার কি, যেভাবে চলছে সেভাবেই চলুক না। রতন টাটা বুঝে যান এদের নিয়ে আর যাই হোক কোম্পানিকে গ্রো করা সম্ভব নয়। তাই তিনি প্রথমে যে পরিবর্তন আনেন সেটা হলো রিটায়ারমেন্ট পলিসি, যেখানে লেখা ছিল সবাইকে 65 বছর বয়সে রিটায়ার করতে হবে, আর চেয়ারম্যান 75 বছরে রিটায়ার করবে। তো যোগ্যতা থাকা সত্ত্বেও, নিজের পিক ফর্মে থাকা সত্ত্বেও তিনি ওই কথা রাখতে 75 বছরেই রিটায়ার করেছিলেন। দ্বিতীয় বিজনেস স্ট্র্যাটেজি, তিনি যখনই কোনো বিজনেস নিয়ে কাজ করতেন তখন তিনি ভালোভাবে তা অবজার্ভ করে দেখতেন যে এই বিজনেস কি তার কোম্পানির টপ 5-এ র্যাঙ্ক করছে কিংবা টপ 5-এ র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। যদি দেখতেন নেই, সাথে সাথে তা বিক্রি করে দিতেন, আর যদি দেখতেন সম্ভাবনা আছে তবেই তিনি তা চালিয়ে যেতেন। তিনি বিজনেসকে বিজনেসের মতোই দেখতেন, সেখানে আবেগকে কোনো স্থান দিতেন না। যেমন টেমকো অয়েল তিনি বিক্রি করেছেন, হামাম সোপ তিনি বিক্রি করেছেন, 501 সাবান বিক্রি করেছেন, ল্যাকমে, আইস সিমেন্ট, নেরোল্যাক পেইন্টের মতো অসংখ্য কোম্পানি এ কারণেই বিক্রি করে দিয়েছেন। তার ফিলোসফি একদম সিম্পল, হয় টপ 5 না হয় আউট। তৃতীয় বিজনেস স্ট্র্যাটেজি, দেশে টাটা গ্রুপকে সফল করার পর তিনি দেশের বাইরে তার কোম্পানিকে ছড়িয়ে দেন, যার কারণে আজ 150টি দেশে টাটার পণ্য ব্যবহার করা হয় এবং 100টি দেশে টাটার শোরুম, অফিস এবং এমপ্লয়ি রয়েছে, যার ফলে বর্তমানে 67% অর্থাৎ 3/2 রেভিনিউ ইন্ডিয়ার বাইরে থেকে আসে। চতুর্থ বিজনেস স্ট্র্যাটেজি, 2008-এ রতন টাটা গাড়ি করে অফিসে যাচ্ছিলেন। এমন সময় তার সামনে বাইকে বসা 5 জন ফ্যামিলি মেম্বার অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যা দেখে রতন টাটা ঠিক করেন বাইকের দামেই তিনি কার তৈরি করবেন, যাতে এমন সেফটির ব্যবস্থা থাকবে যেন অ্যাক্সিডেন্ট করলে সহজে কারো মৃত্যু না হয়। তো তিনি প্রচুর পরিশ্রম করে টাটা ন্যানো নিয়ে আসেন এবং বলেন এটা পৃথিবীর সবথেকে সস্তা কার। মূলত এই মার্কেটিং ভুলের কারণেই তার প্রজেক্টটি ফেল হয়। মানুষ বলে এত সস্তা কার চালাতে আমাদের লজ্জা করে। রতন টাটা ন্যানোর ব্যর্থতা থেকে একটা জিনিস শিখেছিলেন, ট্রাই ফ্রুগালি অ্যান্ড ফেইল ফাস্ট। তিনি বলেন আজ থেকে নতুন ক্যাম্পেইন শুরু, বছরে একদিন ফেইল আইডিয়ার প্রতিযোগিতা করা হবে, যে সব থেকে ভালো ফেইল আইডিয়া নিয়ে আসতে পারবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ফেইল আইডিয়াগুলো থেকে তিনি কোম্পানির ভুল এবং পরবর্তীতে প্ল্যানিং সম্পর্কে নতুন নতুন বিষয় আবিষ্কার করতেন। পঞ্চম বিজনেস স্ট্র্যাটেজি, তিনি কোম্পানির সিইও থেকে শুরু করে সাধারণ এমপ্লয়ি পর্যন্ত সবাইকে সমান মর্যাদা দেন এবং এ বিষয়ে সবাইকে এগ্রিমেন্টও সাইন করান, যার দরুন একজন সাধারণ এমপ্লয়িও এই কোম্পানিতে গর্বের সাথে কাজ করতেন এবং সবসময় কোম্পানির জন্য নিজের সর্বোচ্চ দেবার চেষ্টা করতেন। এ ঘটনার পরে একটি প্রবাদ প্রচলিত হয়েছিল, জুতো পরো বাটার, চাকরি করো টাটার। আজও মানুষ টাটা গ্রুপের চাকরিকে সরকারি চাকরির মতোই নিরাপদ ভাবে। তো এই সমস্ত পরিবর্তনের সাথে রতন টাটা
টাটা যখন টাটা গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন একটি দুঃখজনক ঘটনা ঘটে। টাটা গ্রুপের প্রিমিয়াম হোটেল তাজে টেররিস্ট অ্যাটাক করে। রতন টাটা একটি ইন্টারভিউয়ে বলেন, সেদিন একটি কল আসে এবং আমাকে বলা হয় তাজ হোটেলে গুলিবর্ষণ হচ্ছে। আমি তাজে কল করি, কিন্তু কেউ কোনো রিপ্লাই করে না। সেদিন আমি ফিজিক্যালি বাড়িতে থাকলেও মেন্টালি তাজ হোটেলেই ছিলাম। এরপর রতন টাটাকে সেই ভয়ঙ্কর সিচুয়েশনের মাঝেও তাজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। পরবর্তীতে যে ব্যক্তিরা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি পার্সোনালি তাদের বাড়িতে যান এবং 50, 60, 70, 80 লাখ টাকা পর্যন্ত দেন, ডিপেন্ডিং অন ডিফারেন্ট সিচুয়েশন। এখানেই শেষ নয়, সেই এমপ্লয়ীদের সর্বশেষ বেতন প্রতি মাসে তাদের পরিবারকে আজীবন ফ্রিতে দিয়েছেন, তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করিয়েছেন, তাদের হেলথজনিত সমস্ত খরচ বহন করেছেন এবং তাদের সমস্ত ঋণও পরিশোধ করে দিয়েছেন। আর সব থেকে অদ্ভুত যে বিষয়টি তিনি করেছিলেন, আশেপাশের যে সাধারণ দোকানদার, সাধারণ মানুষগুলি ছিল যাদের সাথে তাজ হোটেলের কোনো সম্পর্ক নেই, তাদেরও তিনি প্রচুর টাকা দিয়ে সাহায্য করেছেন, টাটা গ্রুপে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এমনই মানুষ ছিলেন রতন টাটা। তিনি কেবল একজন বিজনেসম্যানই নন, তিনি ছিলেন একজন অসম্ভব সুন্দর হিউম্যান বিইং। ফেব্রুয়ারি 2018-এ ইউকে এর প্রিন্স চার্লস রতন টাটাকে ফাইল্যান্থ্রপির জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। রতন টাটাও খুশির সাথে রাজি হয়, কিন্তু ওই দিন ফ্লাইটে ওঠার কিছু মুহূর্ত আগে তার ফেভারিট পেট টিটোর শরীর খারাপ হয়ে যায়। তিনি তার কুকুরকে এতটাই ভালোবাসতেন যে তাকে ছেড়ে যেতে পারেননি। তিনি অ্যাওয়ার্ড ফাংশনটাই ক্যান্সেল করে দেন। প্রিন্স চার্লসের মতো মানুষের ইনভিটেশন কেবল রতন টাটাই নাকচ করতে পারেন। তিনি ফোন করে বলেন, আমার পেট খুবই অসুস্থ আর আমি ওর জীবনের শেষ মুহূর্তটুকুতে ওর পাশেই থাকতে চাই। পরবর্তীতে প্রিন্স চার্লস রতন টাটার প্রশংসায় বলেন, কত মহৎ মনের মানুষ রতন টাটা। তার এই মহত্বের কারণেই হয়তো আজ টাটা গ্রুপ এত বড় পজিশনে। কিছুদিন আগে একটি ইভেন্টের ভিডিও ভাইরাল হয়েছিল, যা দেখে প্রতিটি মানুষই অবাক হয়েছিল। ভিডিওতে ইনফোসিসের ফাউন্ডার 77 বছরের নারায়ণ মূর্তি, যিনি মূলত রতন টাটার ব্যবসায়িক কম্পিটিটর, তিনি স্টেজে যান এবং রতন টাটার পা স্পর্শ করেন। এই ঘটনা থেকে আপনি অনুমান করতে পারেন রতন টাটা আসলে কত মহৎ একজন মানুষ। কম্পিটিটরও যাকে পা ছুঁয়ে শ্রদ্ধা জানায়। 2014-এ শান্তনু নামের এই অল্প বয়সের ছেলেটি একদিন রাতে রাস্তায় একটি কুকুরকে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে দেখে, যা দেখে সে ভাবে এই অসহায় প্রাণীগুলোর জন্য তার কিছু একটা করা উচিত। এরপর সে তার বন্ধুদের সাথে নিয়ে একটি ডগ কলার বানায়, যা রাতের বেলায় চমকাতে থাকে, যেটা দেখে ড্রাইভাররা দূর থেকেই বুঝতে পেরে যায় সামনে একটা কুকুর আছে। শান্তনু দেখে এই সিম্পল কাজটুকু করাতে কুকুরের প্রাণ বেঁচে যাচ্ছে। এরপর সে এর উপর একটি বিজনেস স্টার্টআপ দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়, যার নাম দেয় মোটোপ্যাওস। কিন্তু সমস্যা হলো বেশি কলার বানানোর জন্য বেশি টাকার প্রয়োজন, যেটা তার কাছে ছিল না। সে তার বাবাকে বলে, কি করা যায়? তার বাবা বলে, রতন টাটাও কুকুর অনেক পছন্দ করেন, তাই তুমি এক কাজ করো, রতন টাটাকে একটি লেটার লেখো। শান্তনু লেটার লেখে, কিন্তু সে জানতো রতন টাটা হয়তো এই লেটার কখনো পড়বে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে 2 মাস পর রতন টাটার রিপ্লাই আসে, আমি তোমার সাথে দেখা করতে চাই। দুজন মুম্বাই দেখা করে এবং দুজনের মধ্যে সৃষ্টি হয় এক অদ্ভুত বন্ধুত্ব, যেখানে একজন সবে জীবনের সূচনা করছে, অন্যজন জীবনের উপসংহার লিখছে। এরপর রতন টাটা শান্তনুর পুরো জীবনের রেসপন্সিবিলিটি নিয়ে নেয়, তাকে আমেরিকায় লেখাপড়া করায়, যেখানে তিনি নিজে লেখাপড়া করেছিলেন। যখন শান্তনুর কোর্স শেষ হয় তখন রতন টাটা তাকে বলে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। শান্তনু অনেক খুশির সাথে প্রস্তাব গ্রহণ করে। এরপর থেকে রতন টাটা মৃত্যুর আগ পর্যন্ত শান্তনুকে নিজের কাছেই রেখেছিলেন। এই ভিডিওতে আপনারা শান্তনুর সাথে রতন টাটাকে 84তম জন্মদিন পালন করতে দেখছেন। 1998-এ রতন টাটা তার ড্রিম প্রজেক্ট টাটা মোটরের প্রথম প্যাসেঞ্জার কার ইন্ডিগা লঞ্চ করেন, কিন্তু এই প্রজেক্টটি ফেল হয়। রতন টাটা অনেক চেষ্টা করেও এই কোম্পানিকে সফল করতে পারছিলেন না, তাই তিনি সিদ্ধান্ত নেন কোম্পানিকে বিক্রি করে ফেলবেন। তো তিনি কোম্পানি বিক্রি করার জন্য আমেরিকা যান, ফোর্ড কোম্পানির ওনার উইল ফোর্ডের কাছে। মিটিং শুরু হয়, যেখানে উইল ফোর্ড রতন টাটার সাথে সম্মানজনক আচরণ করেননি। তিনি বলেন, যে বিজনেসের বিষয়ে আপনি ঠিকভাবে জানেন না সেখানে এত টাকা ইনভেস্ট করেছেন কেন? এই কোম্পানি কিনে আমরা আপনার প্রতি দয়া করছি। শেষের এই কথাটি রতন টাটার হৃদয়ে গিয়ে আঘাত করে। তিনি অপমানিত হয়ে ডিল ক্যান্সেল করে সেখান থেকে চলে আসেন। উইলফোর্ডের এই কথাটি সবসময় রতন টাটার মাথায় ঘুরতে থাকে। তার রাতের ঘুম চলে যায়। এরপর রতন টাটা সিদ্ধান্ত নেন এই কোম্পানিকে তিনি সফল করেই ছাড়বেন। নতুন করে সবকিছু শুরু করেন, অক্লান্ত পরিশ্রম করতে থাকেন, একটি রিসার্চ টিম বানান, কেন বিজনেস সফল হচ্ছে না তার কারণ খুঁজে বের করেন। দেখতে দেখতে ইন্ডিগা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে উভয় জায়গাতেই সফলতার পতাকা গাড়ে। এদিকে সময়ের সাথে সাথে উইলফোর্ডের বিজনেস দেউলিয়া হবার দ্বারপ্রান্তে চলে আসে। 2008-এ সুযোগ বুঝে রতন
রতন টাটা উইলফোর্ডের থেকে ল্যান্ড রোভার আর জ্যাগুয়ার কেনার প্রস্তাব দেন। উইলফোর্ড মেনে নেয় এবং মুম্বাই এসে মিটিং করে। যে মিটিংয়ে তিনি রতন টাটাকে ওই কথাটিই বলেছিলেন, শুধু একটু ভিন্নভাবে। তিনি বলেন, আজ আপনি এই কোম্পানি কিনে আমাদের ওপর দয়া করলেন। তো ভাইজান, এখানে শিক্ষণীয় বিষয়টি দেখুন। রতন টাটা যদি চাইতেন তবে আমেরিকাতেই জবাবটা দিয়ে আসতে পারতেন, কিন্তু বলা হয় মহান ব্যক্তিরা কথা নয়, কাজের মাধ্যমে জবাব দেয়। তিনিও তাই করেছিলেন। তার বলা একটি উক্তি আমার খুবই পছন্দ। সেটা হলো, তিনি বলেন, আমি কোনো সঠিক সিদ্ধান্ত নেই না, আমি যে সিদ্ধান্ত নেই সেটাকেই সঠিক করে দেই। কিছুদিন আগে 9 অক্টোবর 2024-এ এই মহান ব্যক্তিত্বের জীবনের অবসান ঘটে। রতন টাটার সম্পর্কে বলতে গেলে আরও কয়েক ঘন্টা বলা যাবে। গুগলে রতন টাটা সম্পর্কে যা লেখা আছে তার অর্ধেকও যদি সত্যি হয়, তাহলে মহৎ খেতাবটাও তার সামনে তুচ্ছ বলে মনে হয়। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। রতন টাটার এই অনুপ্রেরণাময় জীবন যদি আপনার ভালো লেগে থাকে, তবে অন্যদের সাথে তা শেয়ার করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।